because we are not able to get her online. Yes, please, Spanish TV. Yes, APE. বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে তিনি তার নিজের বক্তব্য এই প্রথমবারের মতো গত 2 বছরের মধ্যে তুলে ধরলেন। যথারীতি এই প্রশ্ন উঠেছিল যে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্ট 2024-এ যে হত্যাকাণ্ড সংঘটিত করার অভিযোগ রয়েছে সেই ব্যাপারে তিনি অনুতপ্ত কিনা। তিনি গণমাধ্যমে কথা বলার সুযোগ করে দেয় প্রচণ্ড ক্ষুব্ধ বাংলাদেশ। ঢাকার সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের এমন আচরণকে ডাবল গেম বলছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। নয়াদিল্লির সংবাদ সম্মেলনে শেখ হাসিনা তাদের দলের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের তদন্ত চলছে। ভারতের সরকারকে বলেছিল যে তারা যেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে বসে কোনো ধরনের গণমাধ্যমের সঙ্গে প্রকাশ্যে কথা বলতে না দেয়। আমি চূড়ান্ত হতাশ। আমি এরকম চাইনি, বিশ্বাস করেন, আমি এরকম চাইনি। যখন এই সরকারের সঙ্গে ডক্টর জাহিদুর রহমান যুক্ত হলেন, একদিনও বিএনপি না করার পরেও বিএনপির মুখপাত্র হয়ে গেলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে নতুন এক রহস্য। এদিকে এই বিষয় নিয়ে যা বললেন বাংলাদেশের বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আজকের আমরা এই ভিডিওটা তৈরি করেছি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। গতকালকে শেখ হাসিনা বা গতকালকের আগে বেশ কয়েকদিন ধরে কিন্তু শেখ হাসিনার এই সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে সারা দেশে তোলপাড়। দিল্লির প্রতি বাংলাদেশ বা ঢাকা যেভাবে ক্ষুব্ধ হয়েছে, বর্তমান সরকার তারা যেভাবে ক্ষুব্ধ হয়েছে, এতে করে নতুন আরও এক রহস্যের জন্ম দিয়েছে। শেখ হাসিনা এক লাইভ ভিডিও করেই কাঁপুনি ধরিয়ে দিয়েছে। সেই নতুন রহস্য কি তিনি তুলেছেন, কি হতে যাচ্ছে আগামী দিনে, প্রিয় দর্শক, সেটাই আমরা জানতে চলেছি। আশা করব যারা যেখান থেকে এই ভিডিওতে ক্লিক করেছেন অবশ্যই এই বিষয় নিয়ে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে। শেখ হাসিনার, যিনি ঠিক আজকের তারিখে 2 বছর আগে ভারতে এসে নেমেছিলেন, তার প্রথম লাইভ প্রেস ইন্টারাকশন। পুরোদস্তুর সংবাদ সম্মেলন হয়তো এটাকে বলা যাবে না, কারণ আমরা শেখ হাসিনার কোনো ছবি দেখতে পাইনি, ভিডিওতে নয়, তিনি তার অডিও শুনতে পেয়েছি। কিন্তু এই প্রথমবারের মতো লাইভ, কোনো লিখিত ইমেল সাক্ষাৎকার নয় বা কোনো টেলিফোন সাক্ষাৎকার নয়, তিনি সরাসরি একঝাঁক সাংবাদিকের সামনে এলেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করলেন। ওই একই সাংবাদিক সম্মেলনে তার ছেলে সজীব ওয়াজেদ জয় যোগ দিয়েছিলেন আমেরিকা থেকে, ছিলেন আওয়ামী লীগের অন্য নেতারাও, এবং দিল্লিতে এই বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে তিনি তার নিজের বক্তব্য এই প্রথমবারের মতো গত 2 বছরের মধ্যে তুলে ধরলেন। যথারীতি এই প্রশ্ন উঠেছিল যে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্ট 2024-এ যে হত্যাকাণ্ড সংঘটিত করার অভিযোগ রয়েছে সেই ব্যাপারে তিনি অনুতপ্ত কিনা, তিনি এইটার জন্য অনুশোচনা প্রকাশ করবেন কিনা, দুঃখ বা ক্ষমা প্রকাশ করবেন কিনা। এই প্রশ্নের উত্তরে তিনি বলটা ঠেলে দিয়েছিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের কোর্টে। এবং সজীব ওয়াজেদ জয় তার উত্তরে বলেছেন, মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার যেভাবে ইন্ডেমনিটি বা রক্ষা কবচ দিয়েছে হত্যাকারীদের, তাতে এটা বলাই যেতে পারে যে বাংলাদেশে একটা হত্যাকাণ্ড রক্ষা কবচ পেলে অন্যটারও সেটা পাওয়া উচিত। তারা ঘুরিয়ে বলতে চেয়েছেন যে বাংলাদেশে নিরাপত্তারক্ষী বা পুলিশদের হত্যাকাণ্ড যদি সেটা বৈধ হতে পারে, সেটার হত্যাকারীরা যদি সেটার জন্য আইনের রক্ষা কবচ পেতে পারেন, তাহলে অন্য হত্যাকাণ্ডগুলো সেই একই সুবিধা পাওয়ার অধিকারী, এটাই তারা দাবি করেছেন। এখন প্রশ্ন হলো, ডিসেম্বরে দেশে ফেরার ব্যাপারে তিনি কিছুদিন আগে যে ঘোষণা করেছেন সে ব্যাপারে আজ নতুন তিনি কি বললেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল দেশে ফেরার কি কোনো নির্দিষ্ট তারিখ ঠিক হয়েছে, তিনি সে প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন, বলেছেন ডিসেম্বরে ফিরব। বাংলাদেশ সরকারের সঙ্গে কি ব্যাকডোর কোনো আলোচনা হচ্ছে, পর্দার আড়ালে কোনো আলোচনা হচ্ছে, তিনি সে প্রশ্নের উত্তরও এড়িয়ে গেছেন। তার ছেলেও এ প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন। তারা যেটা বলেছেন যে কাম হোয়াট মে, যাই ঘটুক না কেন শেখ হাসিনা বাংলাদেশে ফেরার জন্য বদ্ধপরিকর, তিনি সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ভারত এখানে কি কোনো ভূমিকা পালন করছে, এই প্রশ্নেরও আমরা কোনো সরাসরি উত্তর পাইনি। তারা বলেছেন যে ভারত এর আগে বাংলাদেশ যখনই বিপদে পড়েছে তারা সাহায্যের জন্য এগিয়ে এসেছে, এবারেও তার ব্যতিক্রম হবে না, তাদের সেই বিশ্বাস আছে। ভারত যে আতিথ্য শেখ হাসিনাকে দিয়েছে তার জন্য তিনি ধন্যবাদও জানিয়েছেন। আরেকটা জিনিস তিনি যেটা বলেছেন যে বাংলাদেশের এখন প্রয়োজন রিকনসিলিয়েশন, অর্থাৎ
ঐক্য সংহতির পরিবেশ, এখন রাজনৈতিক বিভক্তির সময় নয়। অর্থাৎ তিনি ইঙ্গিত দিয়েছেন তিনি ফিরলে, তিনি দেশে ফিরলে তিনি চাইবেন সমস্ত মতপথের লোককে নিয়ে, রাজনীতির লোককে নিয়ে একটা রিকনসিলিয়েশনের পরিবেশ তৈরি করতে। এবং সভায় উপস্থিত অন্য আওয়ামী লীগ নেতারাও জানিয়েছেন তারা রিভেঞ্জ বা বদলা চান না, তারা চান ঘৃণা বা রাজনৈতিক বিদ্বেষকে আশা দিয়ে প্রতিস্থাপিত করতে, আশা দিয়ে রিপ্লেস করতে। সাম্প্রতিক সময়ে আমাদের দেশে যে প্রাণহানি ও সহিংসতা ঘটেছে তা আমাদের সবার হৃদয়কে গভীরভাবে ব্যথিত করেছে। প্রায় 1.5 ঘন্টা ধরে এফসিসির সভাকক্ষে চলেছে এই লাইভ ইন্টারাকশন, যার মধ্যে মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট শেখ হাসিনা অনলাইনে যুক্ত ছিলেন এই কনফারেন্সে। এবং হলে কারা ছিলেন? তারা ছিলেন মূলত দিল্লিতে কর্মরত বিভিন্ন দেশীয় বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা, এফসিসির কর্মকর্তারা, এফসিসির প্রেসিডেন্ট এবং অন্যান্য পদাধিকারীরা। এবং ভারত সরকারের বা বাংলাদেশ সরকারের কোনো প্রতিনিধিকে কিন্তু আমরা এখানে দেখতে পাইনি। তবে ভারতের সাবেক কূটনীতিক এবং বাংলাদেশে নিযুক্ত প্রাক্তন হাই কমিশনার ভিনা সিকরি ছিলেন। এবং অনলাইনে যারা যুক্ত হয়েছিলেন তাদের মধ্যে ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসানও। আমরা জানি সাকিব আল হাসান আওয়ামী লীগের এমপি ছিলেন। তিনি এই মুহূর্তে খেলছেন শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বোতে। সেখান থেকেই তার পাঠানো একটি রেকর্ডেড অডিও বার্তা বাংলায় সেটা বাজিয়ে শোনানো হয়, কারণ তখন তিনি খেলায় ব্যস্ত ছিলেন বলে জানানো হয়েছে। পরে অবশ্য তাকে আমরা অনলাইনেও যোগ দিতে দেখেছি, কিন্তু তখন আর কোনো কথা বলতে শুনি করেছে ভারতের প্রতি। কারণ দুদিন আগে তারা ভারতের সরকারকে বলেছিল যে তারা যেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে বসে কোনো ধরনের গণমাধ্যমের সঙ্গে প্রকাশ্যে কথা বলতে না দেয়। ভারত বলেছিল তারা সেটা যথাযথভাবে বিবেচনা করবে, বিবেচনা করে তারপর ব্যবস্থা নেবে। আগে থেকে ঘোষণা করা হয়েছিল যে 5 আগস্ট বিকেলে সন্ধ্যায় নয়াদিল্লিতে এ ধরনের একটা প্রেস মিটের আয়োজন করা হবে, মানে বিদেশি গণমাধ্যম কর্মীরা থাকবে, সেখানে শেখ হাসিনা বক্তব্য দেবে। প্রথমে আমরা দেখেছিলাম ভারতের বিভিন্ন পত্রপত্রিকায় লেখা হয়েছিল উনি সেখানে ভিডিও মাধ্যমে উপস্থিত হবেন অনলাইনে। পরে দেখা গেল ভিডিওর মাধ্যমে উপস্থিত হননি, উনি অডিও মাধ্যমে উপস্থিত হয়েছেন। অডিও মাধ্যমে উপস্থিত হয়ে উনি ওনার বক্তব্য দিয়েছেন, ইংরেজিতে বক্তব্য দিয়েছেন। এবং তারপর ওখানে বিদেশি সাংবাদিকরা কিছু প্রশ্ন করেছে, উনি সে সমস্ত প্রশ্নেরও উত্তর দিয়েছেন, উনি ওনার মতো করে বলেছেন। এই যে ঘটনাটা ঘটতে দেওয়া, এই দেওয়ার কারণে বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতের প্রতি তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। এই তীব্র প্রতিক্রিয়ার খবরটা আমরা পেলাম কোথায়? আমরা পেলাম সরকারের বাংলাদেশ সংবাদ সংস্থা একটা আছে বাসস, তারা এই খবরটা প্রচার করেছে। এমনিতে গত কয়েকদিন ধরেই আমাদের দেশে শেখ হাসিনার এই যে অনুষ্ঠানটা, যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ভারতের নয়াদিল্লিতে, সেই অনুষ্ঠানের খবর প্রচার করা যাবে কি যাবে না এটা নিয়ে বেশ ধোঁয়াশা ছিল। সরকারের একজন উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান উনি স্পষ্ট বলেছিলেন যে সেগুলো প্রচার করা যাবে না। এবং আমি যদি ওনার কথাটা সরাসরি বলি, উনি বলেছিলেন শেখ হাসিনা বিদেশে অবস্থান করে কোনো বক্তব্য দিলে এবং তা প্রচার করা হলে সেটি আদালতের আদেশ লঙ্ঘনের আওতায় পড়তে পারে। এ ধরনের পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মানে এটা পুরোপুরি একটা হুমকি গণমাধ্যমের প্রতি যে আপনারা এই খবর প্রচার করবেন না এবং ওনার বক্তব্য প্রচার করবেন না। কিন্তু উনি যে ঘটনা ঘটাবেন সেটা কি প্রচার করতে পারবেন না তা কিছু বলেননি। কিন্তু আমি বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম, আমি যখন এটা রেকর্ড করছি শেখ হাসিনা সেই বক্তব্য দেওয়ার পর প্রায় 10-12 ঘন্টা পরে আমি এটা প্রচার করছি, তখন পর্যন্ত আমি অনলাইনে আমি চেক করে দেখেছি যে কোথাও শেখ হাসিনা যে ওখানে একটা অনুষ্ঠান করেছেন, একটা অনুষ্ঠান যে মানে ভার্চুয়ালি কথা বলেছেন, এই সংবাদটাই কোথাও নাই। বলিহারি আমাদের মিডিয়া না এত স্বাধীন, আমাদের মিডিয়ার যারা কর্তা ব্যক্তি তাদের ব্যক্তিত্ব এত প্রবল, তাদের নিউজ সেন্স এত প্রবল, পাঠকের প্রতি তাদের আনুগত্য, পাঠকের প্রতি ভালোবাসা এত প্রবল, যে দেখে আমি হতাশ হয়ে গেছি। আইনে কিন্তু ঘটনা ঘটালে এটা বলা যাবে না, এটা আইনে কোথাও নাই। এক জাহেদের ধমকেই সবার পাতলা পায়খানা শুরু হয়ে গেছে।
মিনিমাম বুদ্ধিটা কাজে লাগান। মগজের মধ্যে কিছু নাই, ধমক খেয়ে কাজ হয়ে গেলেন আপনারা। আইনে কি বলে, কি আছে আইনে, এই ব্যাপারটা আইনে কি আছে আমার বলার দরকার নাই। এই আইসিটি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর, আমার ধারণা উনি ডাক্তার জাহাজের চেয়ে আইনটা ভালো বুঝেন। তাহলে উনিকে চিফ প্রসিকিউটর বানাবে কেন? এই চিফ প্রসিকিউটর কি বলেছেন, এই নিউজটা কিন্তু প্রথম আলোতে প্রচারিত হয়েছে। সেখানে উনি বলেছেন যে শেখ হাসিনার স্বাভাবিক বক্তব্য প্রচারে আইনি বাধা নেই। কোর্টের অর্ডারে বলা ছিল উনি যেন বিদ্বেষমূলক কোনো কথা না বলেন। সেখানে তাকে কিন্তু বক্তব্য দিতে বারণ করা হয়নি, শুধু বলা হয়েছে বিদ্বেষমূলক বক্তব্য। যদি উনি স্বাভাবিক কথাবার্তা বলেন তার উপর তো কোনো নিষেধাজ্ঞা নেই। এটা মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটা সংবাদ সম্মেলনে নিয়ে কথা বলেছেন। এরপর এ ব্যাপারে তাকে বিবিসিও জিজ্ঞাসা করেছে। বিবিসির সেই প্রশ্নের জবাবে এই চিফ প্রসিকিউটর বলেছেন যে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার না করার বিষয়ে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা আছে। অর্থাৎ যে বক্তব্যে আদালত অবমাননা হয় কিংবা কোনো ধরনের ঘৃণা বিদ্বেষ ছড়ানো হয়, এমন যে কোনো বক্তব্য প্রচার করা যাবে না। শেখ হাসিনার বক্তব্য আপনি প্রচার করতে পারবেন না, তবে সব বক্তব্য না, যে বক্তব্যটা প্রচার করলে ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে যায়। সেখানে শেখ হাসিনা যদি বলেন ভাই আমি ভালো আছি, এটা প্রচার করলে কি ঘৃণা বিদ্বেষ ছড়াবে? ছড়াবে না তো। যাও, কিন্তু আমাদের মিডিয়াগুলো করেছে কি, উনি যে একটা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই খবরটা আমি এখন পর্যন্ত কোথাও পেলাম না। মানে পরে হয়তো থাকবে, আমি জানি না প্রিন্টেড পত্রিকা কি থাকবে, আমি এখন প্রিন্টেড পত্রিকা তো দেখিনি, বলতে পারবো না। কিন্তু এখন আমি দেখলাম না। এমনকি ইন্টারেস্টিং বিষয়টা লক্ষ্য করেন, বুধবার রাতে 9টার দিকে মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, ওই গেটের মধ্যে আগুন ধরানোর চেষ্টা করা হয়েছে। এই খবরটা প্রথম আলোতে ডিটেল ছাপা হয়েছে। এখন হঠাৎ করে সাকিব আল হাসানের বাড়িতে আগুন কেন? সাকিব আল হাসান কি করেছেন এখন আজকে? প্রথম আলো এই রিপোর্টের কোথাও সে সংক্রান্ত কোনো ইঙ্গিত নাই। না জানার এই কথা হয়তো জানেন না, কারণ যারা আগুন দিয়েছে তাদের কথা পাওয়া যায়নি, তারা তো বলেনি কেন কি করেছে। কিন্তু এটা ধরেই নেওয়া যায় যে শেখ হাসিনার ওই অনুষ্ঠানে ভিডিওতে ভার্চুয়ালি সাকিব আল হাসান যুক্ত ছিলেন। সাকিব আল হাসান তখন শ্রীলঙ্কায় ছিলেন, শ্রীলঙ্কায় একটা ক্রিকেট ম্যাচ চলছিল, ওখান থেকে উনি অডিও বার্তা একটা পাঠিয়েছেন, সেটা প্রচার হয়েছে এবং পরবর্তী সময়ে উনি সেখানে ফিজিক্যালিও ওই আপনার ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এই অপরাধে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে, এটা বোঝাই যাচ্ছে। তাহলে এতদিন কিছু বললো না, হঠাৎ করে আজকেই কেন? সন্ধ্যায় প্রেস কনফারেন্স, মানে সন্ধ্যায় সে অনুষ্ঠান হয়েছে, রাত 9টার সময় আগুন কেন? তারও যে বড় কথা, এটা তো একটা মব, সরকারের আইন শৃঙ্খলা বাহিনী সে মব ফেরাতে পারলো না কেন? মবকারীদের কাউকে গ্রেপ্তার করতে পারলো না কেন? এই ধরনের ঘটনা আমরা ডক্টর ইউনূসের আমলে দেখতাম, সেই জিনিসটা এই সরকার করতে দিল কেন? এই সমস্ত প্রশ্ন কিন্তু ভাই থাকছে। দেখুন, এখানে আরেকটা বিষয় আমি বলতে চাই, এই যে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে যে নিষেধাজ্ঞা, এটা হতেই পারে। আমি আদালত দিয়েছি, আদালতের মানে রায় নিয়ে আদালতের সিদ্ধান্ত নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু একটা কথা ভাবুন, ঠিক এই রকমই আরেকটা নিষেধাজ্ঞা কিন্তু 2015 সালে আদালত দিয়েছিল। সেটা দিয়েছিল তারেক রহমানের বিরুদ্ধে। ওই সময় আওয়ামী লীগের আওয়ামী সমর্থক একজন আইনজীবী তারেক রহমানের বক্তব্য প্রচারের উপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী রিট করেছিল, এবং রিটের প্রেক্ষিতে আদালত তারেক রহমানের সব ধরনের এর প্রতি ক্ষুব্ধ ঢাকা। তারা কেন শেখ হাসিনাকে বক্তব্য দিতে সুযোগ করে দিল? স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু সরাসরি বলছেন যে দিল্লি গাদ্দারি করেছে, দিল্লির সাথে তাদের খুব একটা ভালো সম্পর্ক এখন থাকবে না। এটাই স্বাভাবিক ব্যাপার, কারণ তারা ঢাকা নিষেধ করেছিল। বর্তমান সরকার তারা চেয়েছিল কোনোভাবেই যেন ইন্ডিয়া শেখ হাসিনাকে বক্তব্য দিতে না দেয়,
কারণ শেখ হাসিনাকে বক্তব্য দেওয়া মানে বাংলাদেশের সরকারের একটু ভয় ধরা বা যে কোনো একটা বিপদে পড়তে পারে তারা চাচ্ছিল না কোনোভাবেই শেখ হাসিনার বক্তব্যটা প্রচার করা হোক, কিন্তু সেটা দিল্লি মানে নাই। দিল্লি অবশ্যই শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছে। যাই হোক, যে আপনারা দেখেছেন, ভিডিওটা দেখেছেন, সেইখানে কি আলোচনা হয়েছে না হয়েছে সব কিছুই আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন। তাই আশা করব প্রিয় দর্শক আপনাদের মন্তব্যগুলো লিখবেন। এবং এই যে ঢাকা ক্ষুব্ধ এবং স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে এইটা ডাবল গেম খেলেছে দিল্লি, সো এইটা সম্পর্কে কোনো মতামত যদি থাকে আপনাদের সেটা লিখবেন। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।